হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজ তোমাদের কথা মতো চ্যাপ্টার ওয়াইজ একেবারে ওয়ান শট মানে টপ ক্লাসের প্রশ্ন নিয়ে। যে প্রশ্ন তুমি যে কোনো এক্সামে বসো না কেন, মানে অল এক্সাম, সে এসএসসি, রেলওয়ে, পুলিশ, তুমি যে কোনো এক্সামে বসো না কেন, তোমার নাম্বার সিস্টেম এমন একটা সিস্টেম চ্যাপ্টার যে এই চ্যাপ্টার থেকে কম্পালসারি তোমাদের প্রশ্ন থাকবেই থাকবে। তার মানে আজকের এই ক্লাস দেখা মানে তোমাদের নাম্বার সিস্টেম কিন্তু যে এখান থেকে যাই প্রশ্ন দিই তোমরা অনায়াসে এক্সাম হলে সলভ করে আসতে পারবে। তো চলো আজ আমরা কি দেখছি, নাম্বার সিস্টেম চ্যাপ্টারের ক্লাস 1 দেখছি। এইভাবে তোমাদের কন্টিনিউ ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই আসবি। তো চলো আমরা নাম্বার সিস্টেম তো প্রথমত দেখবো, কিন্তু নাম্বার সিস্টেম চ্যাপ্টারের মধ্যে আমাদের মেন দেখো সিলেকশনের জন্য আমাদের যেটুকু প্রয়োজন আমরা শুধু সেটুকুই আমরা এখানে শিখবো। বোঝা গেছে? দেখো তো নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের কি প্রয়োজন। নাম্বার সিস্টেমের মধ্যে দেখো, নাম্বার সিস্টেমে তো অনেক কিছু নিয়ে একটা সিস্টেম তৈরি হয়, সেটা তোমরা জানো। সায়েন্সে অবশ্যই যারা রয়েছে তো অবশ্যই ওখানে রয়েছে যে অনেকগুলো সিস্টেম নিয়ে তোমার তৈরি হবে, তাই তো। তো বলেছে নাম্বার সিস্টেমের মধ্যে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের ডেসিমেল সিস্টেম প্রয়োজন। এই ডেসিমেল সিস্টেম সম্বন্ধে আমাদের জানাটা প্রয়োজন। যে ডেসিমেল সিস্টেম কি বলবে স্যার, 0 থেকে 9 পর্যন্ত ক্রমাগত সংখ্যা, এই সংখ্যাগুলোকেই আমরা কি বলা হয় বলছি যে ডেসিমেল নাম্বার বা ডেসিমেল সিস্টেম বলছি। বোঝা গেছে যে ডেসিমেল সংখ্যা কোনগুলো আমাদের বলবে স্যার, ডেসিমেল সংখ্যা হচ্ছে আমাদের এইগুলো যে 0 থেকে 9 পর্যন্ত। বোঝা গেল? তো চলো দেখে নেব তাহলে এবার। যে ধরো আমাদের একটি সংখ্যা রয়েছে, এই যে সংখ্যা রয়েছে, বলে যে এখানে কয় অঙ্কের সংখ্যা রয়েছে, বলবে স্যার আমাদের এখানে 6 অঙ্কের সংখ্যা রয়েছে। মানে কয় অঙ্কের ডিজিট রয়েছে, বলবে আমাদের 6 অঙ্কের ডিজিট রয়েছে। তো যদি 6 অঙ্কের ডিজিট থেকে থাকে তাহলে এবার যদি তোমাকে এখানে বলে যে এ হচ্ছে আমাদের একক ঘরের সংখ্যা, এ দশকের ঘরের সংখ্যা, এ শতকের ঘরের সংখ্যা, আমাদের 5000-এর ঘরের, এ অযুত, আর এ হচ্ছে লক্ষ, তাই তো। তাহলে এবার যদি বলে তোমাকে, এবার প্রশ্ন বলা হয়েছে যে শতকের ঘরের অঙ্ক সংখ্যা কত হবে। তো বলবে স্যার শতকের ঘরের অঙ্ক সংখ্যা, তাহলে আমাদের 6 চলে আসবে, 6 চলে আসবে। যদি বলে এককের ঘরের অঙ্ক সংখ্যা, তাহলে কত চলে আসবে, বলবে স্যার 8 চলে আসবে। মানে এইভাবে তোমাকে যা খুশি বলতে পারে। বলা হলো যে হাজারের ঘরের অঙ্ক সংখ্যা কত, বলবে স্যার 5 চলে আসবে। বোঝা গেছে? দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ পুরো একবারে বেসিক কনসেপ্ট থেকে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে, যাতে করে ইন ফিউচার তোমরা যে কোনো এক্সামে বসো না কেন, নাম্বার সিস্টেম থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা যাতে অনায়াসে এক্সাম হলে সলিউশন করে আসতে পারো। যে অঙ্কে কিচ্ছু জানে না, জিরো রয়েছে না, আজও সে হিরো হতেই হবে, আজ সে হিরো হবেই, এটুকু গ্যারান্টি। যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নাও তো। তো চলো একদম জিরো থেকে বলছি, যেমনটি তোমরা চেয়েছিলে যে স্যার পুরো বেসিক থেকে বলুন, চ্যাপ্টার ওয়াইজ বলুন। তো চলে এসেছি দেখো তোমাদের কথা মতো। তো তোমাদেরও একটি কাজ মাই ডিয়ার ফ্রেন্ডস, যতটা পারবে সুমন ভাইয়ের ম্যাথ স্যার পরিবার দিয়ে বিস্তারিত করতে কিন্তু ভুলো না। ওকে, তো চলো আমরা প্রথমে দেখো কি দেখবো, টাইপ ওয়াইজ। কারণ আমরা শুধু চ্যাপ্টার ওয়াইজ করবো না মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা চ্যাপ্টার ওয়াইজ তো থাকবেই থাকবে, কিন্তু তার সাথে নতুন কি থাকছে যে আমরা এখানে টাইপ ওয়াইজও করব, যাতে একটি টাইপও আমাদের এক্সাম হলে মিস না হয়ে থাকে, যাতে প্রশ্ন যায় আসুক আমরা অনায়াসে সলিউশন করতে পারি। আর এভাবে টাইপ ওয়াইজ দেখবে তোমাদের এই সুমন ভাই স্যার ম্যাথস এই পরিবারেই তোমরা দেখতে পারবে যে এত সুন্দরভাবে তোমাদেরকে সমস্ত টাইপ মেনটেন করে দেওয়া হয়। দেখো টাইপ ওয়ানে কি বলেছে, টাইপ ওয়ানে আমরা কি জানবো যে প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান সম্পর্কে, আর টাইপ টুতে আমরা জানবো ফেস ভ্যালু মানে প্রকৃত মান সম্পর্কে। স্থানীয় মান কি বলবে স্যার, স্থানীয় মান হচ্ছে কোথায় অবস্থান করছে সেটা। ধরো এক্সাম্পল হিসেবে তোমাকে এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে, যদি তোমাকে এখানে বলা হয় যে 7 এর স্থানীয় মান কত, তাহলে তুমি কি বলবে, বলবে স্যার 7 এর স্থানীয় মান আমাদের একক, এ দশক, এ শতক, তার মানে কত হবে, আমাদের শতকের ঘরে আছে তো 700 হবে, 700 হবে। তুমি এটাকেই বলতে পারো যারা আমরা স্যার আমরা 7 তো লিখবো, এবার 7 এর পেছনে কটা সংখ্যা আছে, বলবে স্যার একটা দুটো, ব্যাস দুটো জিরো বসিয়ে দেবো। তোমাকে যদি বলতো যে 4 এর স্থানীয় মান বের করো, তাহলে তুমি কি করতে, 4 লিখতে। এবার 4 এর পরে কটা সংখ্যা আছে, বলবে স্যার 1 2 3 4, ব্যাস তাহলে 4টে জিরো বসিয়ে দাও, হয়ে গেল তোমাদের 4 এর স্থানীয় মান। আর প্রকৃত মান বলতে যে সংখ্যাটা তুমি দেখো, প্রকৃত মানকে কি বলেছে, ফেস, মানে যেটা যে সংখ্যাকে তুমি ফেস করবে, যে সংখ্যাকে তুমি তোমার দৃষ্টি দিয়ে দেখবে, সেটাই হচ্ছে প্রকৃত মান। যদি বলতো যে 4 এর প্রকৃত মান কত, স্যার বলে দিতে 4। যদি বলতো 7 এর প্রকৃত মান কত, বলতে কত 7। মানে প্রকৃত মান বলতে যেটা বলবে সেটাই তোমার হয়ে যাবে কি
প্রকৃত মান। ওকে, তো চলো আগে আমরা প্রশ্ন দেখবো। এবার দেখো প্রশ্ন কি বলেছে তোমাদের, এরা আরআরবি গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন বলেছে এই সংখ্যাটিতে 7-এর প্রকৃত মান ও স্থানীয় মানের যোগফল নির্ণয় করো। তার মানে 7-এর বলেছে প্রকৃত মান, 7-এর প্রকৃত মান বলতে আমাদের 7ই হবে, 7ই হবে। আর বলেছে স্থানীয় মান, তাহলে 7-এর স্থানীয় মান কোথায়? 7 তো এখানে, তো লেখো 7। 7-এর পরে কটা সংখ্যা আছে? বলবে স্যার 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, 5, তাই তো? যে 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, কি করবে তোমরা? 5টা জিরো এখানে বসিয়ে দেবে, ব্যাস। তাহলে এটা হয়ে গেল কি আমাদের 7-এর স্থানীয় মান, এ হচ্ছে 7-এর প্রকৃত মান। বলেছে কি আমাদের যোগফল, তো এদের মধ্যে যোগ করে দেবে। তো যোগ করলে কোনটা উত্তর চলে আসবে? দেখো অপশন এ চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। ক্লিয়ার? তো চলো আগে দেখো প্রশ্ন বলেছে সংখ্যাটিতে দুটি 3-এর স্থানীয় মানের মধ্যে অন্তর। এখানে বলেছে যে স্থানীয় মান, তাহলে 3-এর দুটো স্থানীয় মান বলেছে, তাহলে একটা 3 এখানে আছে আর একটা 3 এখানে আছে, তাহলে এই 3-এর যদি আমরা স্থানীয় মান বের করি তা কিভাবে বের করবে? বলবে স্যার 3 তো আমরা লিখবো, এবার 3-এর পরে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, তাহলে আমরা কি করব? এখানে 7টা জিরো বসিয়ে দেব, ব্যাস। এই তো কাজ করব, 7টা জিরো লিখে দেবো। তাহলে আরেকটা কি বলে? 3-এর দুটো বলেছে না, তো আরেকটা 3 তো এখানে আছে, তাহলে এই 3-এর পরে কটা জিরো বসবে? 3টে জিরো, তাহলে মাইনাস করে দেবো কি এখান থেকে 3 লিখে, তারপরে আমরা দুটো জিরো লিখে দেবো, এবার এদেরকে মাইনাস করব। তার মানে দেখো অন্তিম 3 ডিজিট তোমার কত আসতে হবে? 700 আসতে হবে, আর 700 দেখো ডাইরেক্ট আমাদের অপশন এ তে রয়েছে, তো এ কারেক্ট আনসার চলে আসবে। ওকে, তো চলো আগে দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু রাজ্য সরকারের সমস্ত এক্সাম, মানে তুমি অল ওভার যে কোনো এক্সামে পরীক্ষায় বসো না কেন, যে নাম্বার সিস্টেম এমন একটা সিস্টেম যে এখান থেকে প্রশ্ন কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস 100% আসতেই হবে। হ্যাঁ, তো দেখো কি বলেছে 6 নম্বর, বলেছে সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান, 4-এর প্রকৃত মান বলেছে, তাহলে 4 কোথায়? বলবে স্যার এখানে, তাহলে 4-এর প্রকৃত মান বললে কি হবে? 4ই হবে। কোথায় আছে? অপশন বি। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ড, যদি এখান থেকে তোমাদের যদি বলে দিত যে তোমরা 9-এর স্থানীয় মান বের করো, মানে 9-এর প্লেস ভ্যালু, যদি বলতো যে 9-এর স্থানীয় মান বের করো, তাহলে কিভাবে বের করতে? বলবে স্যার 9 তো আমরা পয়েন্ট তো এখানে রয়েছে, কিংবা তোমরা 9 লিখে নাও, 9-এর বলেছে তাহলে তোমরা 9 লিখবে। এবার 9 পয়েন্টের জন্য নিচে 1 লিখে দাও, পয়েন্টের পরে 9 কত নম্বরে আছে? বলে স্যার 1 2 নম্বরে, তাহলে দুটো জিরো লেখো। 1 তো এভাবে লিখতে পারো, 2 নম্বর তোমরা এভাবেও লিখতে পারো, যে পয়েন্ট রয়েছে পয়েন্ট দাও, পয়েন্টের পরে 9 কত নম্বর আছে? বলে স্যার 1 2 নম্বরে, তাহলে 1 নম্বরের পরেই তো রয়েছে, তাহলে 1 নম্বরের পরে একটা জিরো, তারপরে 9 বলেছে 9 লিখে দাও, ব্যাস। এভাবেও লিখতে পারো, মানে হয় এক্সামে তোমাদের এরকম থাকবে, না হলে এক্সামে তোমাদের অপশন এরকম থাকবে, দুরকম কিন্তু একটা থাকি। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? যে আমাদের এখান থেকে যাই প্রশ্ন দিক না কেন আমরা এক্সামে আরামসে সলিউশন করে আসতে পারি। তো চলো আগে পরবর্তী প্রশ্ন আমরা দেখব। এবার আমাদের প্রশ্ন বলেছে যে 19 ফ্যাক্টোরিয়ালে শতকের ঘরের অঙ্ক সংখ্যা কত হবে? মাই ডিয়ার ফ্রেন্ডস, যে ফ্যাক্টোরিয়াল কি? বলবে স্যার ফ্যাক্টোরিয়াল বলতে কিছুই না, ফ্যাক্টোরিয়াল বলতে তোমাকে যদি বলা হয় যে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে তুমি কি বলবে? বলবে স্যার 1 থেকে ক্রমাগত আমাদের 2 পর্যন্ত গুণ, ব্যাস হয়ে গেল 2 ফ্যাক্টোরিয়াল, সিম্পল ব্যাপার। যদি তোমাদেরকে 3 ফ্যাক্টোরিয়াল বলে তাহলে কি বলবে? 3 ফ্যাক্টোরিয়ালের যদি মান বের করতে বলে, বলবে স্যার আমরা তাহলে 1 থেকে ক্রমাগত 3 পর্যন্ত গুণ করব, ব্যাস 3 ফ্যাক্টোরিয়ালের মান পেয়ে যাব। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে যে শতকের ঘরের অঙ্ক সংখ্যা কত হবে। তাহলে এভাবে যদি তুমি ধরো কত ফ্যাক্টোরিয়াল বের করো, ধরো তুমি 5 ফ্যাক্টোরিয়াল বের করো, তাহলে কত পাবে? বলবে স্যার 120 পেয়ে যাব আমরা। যদি তুমি 10 ফ্যাক্টোরিয়াল বের করো, দেখো 5 ফ্যাক্টোরিয়ালে 120 পেয়েছো, যদি 6 ফ্যাক্টোরিয়াল বের করো না মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে দেখবে কত পাবে? 720 পাবে, 720। তার মানে 5 ফ্যাক্টোরিয়ালে যদি একটা জিরো পেয়ে যাচ্ছ, একটা জিরো, তো 6 ফ্যাক্টোরিয়ালেও দেখো একটা জিরো পাবে, 7 ফ্যাক্টোরিয়ালেও শেষে একটা জিরো, 8এও একটা জিরো, 9এ একটা জিরো, কিন্তু 10 ফ্যাক্টোরিয়ালে গিয়ে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস একটা জিরো কিন্তু আসবে না। আচ্ছা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে 5 ফ্যাক্টোরিয়ালে একটা জিরো আসছে, স্যার 6 ফ্যাক্টোরিয়ালে একটা, 7 ফ্যাক্টোরিয়ালে একটা জিরো আসছে, কেন আসছে? তার কারণ একটা, যে 5 ফ্যাক্টোরিয়াল জিরো আমাদের কখন আসে? দেখো বলবে স্যার জিরো আসে আমাদের সব থেকে দুটি স্মলের সংখ্যা 5 আর 2 গুণ করলে, তবেই কিন্তু আমরা জিরো পাই, জিরো পাই। তাহলে এবার তুমি দেখবে যে এই যে 5 ফ্যাক্টোরিয়াল নিশ্চয়ই 1 থেকে তোমার 5 পর্যন্ত ক্রমাগত গুণ,
5 পর্যন্ত ক্রমাগত গুণ। তাহলে এবার তোমরা দেখো যে এই যে 1 থেকে 5 পর্যন্ত এর মধ্যে তোমার 2 বেশি আছে না 5 বেশি আছে? বলবে স্যার অবভিয়াসলি আমাদের 2 বেশি, যে এখানে একটা 2 আর 4 এর মধ্যে আমাদের এখানে দুটো 2 আছে, তাহলে 2 বেশি আছে। তাহলে যদি তোমাকে 2 যদি এরকম আমরা 3টে দিই আর 5 যদি একটা দিই, যদি বলি এবার যদি একে তুমি গুণ করো, তাহলে গুণফলের শেষে কতগুলি জিরো পাবে? বলবে স্যার জিরো, এই 5 এর সাথে আমি 2 গুণ করবো, একটা জিরো পাবো। স্যার আর তো 5 নেই, তো জিরো তো আর আসবে না। তার মানে 10 ফ্যাক্টোরিয়ালে 10 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমাদের 5 কটা পাবো? দুটো পাবো, কারণ 10কে তুমি 5 দিয়ে ডিভাইড করবে, ব্যাস 2 পেয়ে যাবে। এই কারণে 10 ফ্যাক্টোরিয়ালে দুটো জিরো আসবে, আর 5 ফ্যাক্টোরিয়ালে কি আসবে? 5কে 5 দিয়ে ভাগ করলে একবারই যাবে ভাগফল, তো ভাগফল যা আসে ততগুলোই জিরো চলে আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেছে? তাহলে 19 ফ্যাক্টোরিয়াল বলেছে, তো 19 যদি ফ্যাক্টোরিয়াল আমাদের বলে, তাহলে আমরা কি দেখবো যে 1 থেকে 19 পর্যন্ত নিশ্চয়ই গুণ 19 ফ্যাক্টোরিয়াল বললে। তাহলে 1 থেকে যদি 19 পর্যন্ত হয়, তাহলে এদের মধ্যে আমাদের 2 বেশি আছে না 5 বেশি আছে? বলবে স্যার 1 থেকে 19 পর্যন্ত যদি আমরা গুণ করি এভাবে, নিশ্চয়ই আমরা 2 বেশি পাবো, আর যেটা বেশি আসবে সেটাকে কি করবে? ক্যান্সেল আউট করবে, তাকে তোমরা নেবে না। যে কম থাকবে তাকে নিয়ে কাজ করব। তাহলে আমরা কি করব? লাস্ট যে ডিজিট আছে 19 ফ্যাক্টোরিয়াল থেকে 5 দিয়ে আমরা ডিভাইড করে দিই, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 3 5 15, আর যাবে না, আর যাবে না। যদি এই 3কে ভাগ যেত, মানে এই 3 যদি 5-এর থেকে বেশি হতো, তাহলে একে আমরা কিন্তু আবার 5 দিয়ে ডিভাইড দিতাম, কিন্তু ভাগ যখন যাচ্ছে না, তাহলে আর ডিভাইড দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা কত পেয়ে গেছি এখানে? বলবে স্যার 3 পেয়ে গেছি। তার মানে 19 ফ্যাক্টোরিয়ালের মান যাই আসুক না কেন, আমাদের অন্তিম যে 3 ডিজিট, এই 3টে ডিজিট কি হতে হবে? আমাদের 0 হতে হবে, কারণ 3 এসছে মানে অন্তিমে আমাদের 3টে জিরো থাকবে। তাহলে 3টে যদি জিরো হয়, তাহলে এ একক, এ দশক, আর এ হচ্ছে আমাদের শতক। তাহলে বলো শতকের ঘরের অঙ্ক সংখ্যা আমাদের কত এসেছে? বলবে স্যার 0। তো 0 যদি আসে, আর 0 দেখো অপশন এ রয়েছে আমাদের কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে সংখ্যাটিতে 8 ও 4 এর স্থানীয় মানের মধ্যে অন্তর্গত। 8 ও 4 এর স্থানীয় মানের মধ্যে অন্তর, একটু আগে তোমরা যোগফল বের করেছো, তাহলে এটা রয়েছে অন্তরফল। তো এটা তোমরা সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি আসছে। দেখো এখানে বলেছে যে 10 ফ্যাক্টোরিয়ালে শতক স্থানের মান কত হবে? প্রশ্ন, সমস্ত প্রশ্ন কোয়ালিটি প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন তোমাদের রেলওয়ে এক্সাম থেকে শুরু করে এবং সমস্ত এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু 100% মাই ডিয়ার ফ্রেন্ডস এসেই থাকে। এই কারণে সবাইকে বলবো যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, কারণ সমস্ত টাইপ তোমাদের কিন্তু আজ রয়েছে, যে টাইপ তোমাদের কিন্তু অবশ্যই জানাটা জরুরি যদি সিলেকশন নিতে হয়। তো কারণ এই প্রশ্নই তোমাদের এক্সামে আসে। দেখো 10 ফ্যাক্টোরিয়ালে শতকের ঘরের অঙ্ক সংখ্যা বলেছে, তার মানে নিশ্চয়ই বলবে স্যার 1 থেকে আমাদের এভাবে ক্রমাগত 10 পর্যন্ত যদি গুণ করি, তবেই তো আমাদের 10 ফ্যাক্টোরিয়াল পেয়ে যাব, তাই তো? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। যদি তাই 1 থেকে 10 পর্যন্ত গুণ করো, তাহলে তোমরা আগে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার সাথে যদি আমি 100 মাল্টিপ্লাই করি, তাহলে অন্তিম 2 ডিজিট আমাদের ডবল জিরো আসবে, অন্তিম 2 ডিজিট আমাদের ডবল জিরো আসবে। তো যদি এখানে ডবল জিরো চলে আসে, তাহলে এ একক চলে আসবে, এ দশক চলে আসবে, দশক চলে আসবে। তাই যদি হয়ে থাকে, তাহলে এখানে দেখো যে 5 দুগুণ 10, আর এই 10 100 আমি বাদ দিয়ে রাখি, কারণ 100 যদি বাদ দিয়ে দিই, তাহলে শেষে একক আর দশক আমি বাদ পড়ে গেছে। তারপরে যেটা ইউনিট ডিজিট থাকবে সেটাই তো শতকের ঘরের অঙ্ক সংখ্যা। তাহলে এবার এদেরকে মাল্টিপ্লাই করে দাও, যে 3 4 12 একক ঘরের সংখ্যা 2, 6 7 42 একক ঘরের সংখ্যা 2, 8 9 72 একক ঘরের সংখ্যা 2। তাহলে এবার 2 2 4 4 দুগুণে 8, তাহলে একক ঘরের সংখ্যা তুমি কত পেয়ে গেছো? 8 পেয়ে গেছো। তাহলে 8 কোথায় রয়েছে? বলবি স্যার 8 আসবে। হ্যাঁ, একক ঘরের সংখ্যা আমাদের 8 আসতে হবে, মানে শতকের ঘর বলেছে না। দেখো তার মানে 8 থাকবে, শেষে তোমাদের ডবল জিরো থাকবে, তো এটাই হবে 8 শতকের ঘরের সংখ্যা। দেখো শতকের ঘরের সংখ্যা এখানে 8 নেই, তো চলো আমরা এখানে একটি 8 করে নিই, তো অপশন ডি তাহলে আমাদের কারেক্ট আনসার চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো যদি তুমি পিওর করতে চাও, পিওর করেও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, যে এদের সবারই তুমি কি করবে? গুণ করবে।
তো যদি সবারই গুণ করো তাহলে কত চলে আসে দেখো। তোমার যদি মনেই থাকে যে 6 ফ্যাক্টোরিয়ালের মান দেখো, 6 ফ্যাক্টোরিয়ালের মান কত? বলবে স্যার 720 হয়। 7 ফ্যাক্টোরিয়ালের মান কি করবে? এর সাথে 7 গুণ, তাই তো 7 গুণ করবে। 8 ফ্যাক্টোরিয়াল মান এর সাথে গুণ করে দেবে, 9 ফ্যাক্টোরিয়াল মান এর সাথে গুণ করে দেবে। তাহলে তোমার যে 17 ঘরের সংখ্যা আসবে সেটা কত আসতে হবে সবসময়ের জন্য? 8 আসতে হবে। তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো আমাদের টাইপ 1 কমপ্লিট হলো। টাইপ 1 এর প্রশ্ন আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার টাইপ 2 দেখো। টাইপ মানে একেবারে বেসিক প্রশ্ন থেকে স্টার্ট, যাতে নাম্বার সিস্টেম সবার কাছে পুরো জলভাত হয়ে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো টাইপ 2 তে আমরা কি দেখবো? আমরা জাস্ট টাইপ 2 তে এরকম একটা ডিম দেখব, যে এই ডিমের মধ্যে মানে এই সার্কেলের মধ্যে আমাদের নাম্বার সিস্টেমের পুরো ক্লাসিফিকেশন রয়েছে। অর্থাৎ যদি আমরা এটাকে মাইন্ডে নিয়ে নিতে পারি মাই ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার সিস্টেম আমাদের কাছে জল ভাত লাগবে। বলো এবার জল ভাত লাগবে কিনা? বলবে হ্যাঁ স্যার, কেন নয়, অবশ্যই লাগবে কিনা। তাহলে দেখো এবার কি বলেছে, আমাদের পুরোটা কি বলা হয়েছে? নাম্বার সিস্টেম ডায়াগ্রাম। তাহলে পুরোটা যদি নাম্বার সিস্টেম ডায়াগ্রাম হয়, তাহলে পুরো বড় যে সার্কেলটা রয়েছে এটাকে আমরা কি বলছি? কমপ্লেক্স নাম্বার। আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে চলে আসে কি? রিয়েল নাম্বার আসে, রিয়েল নাম্বার। আর একটা নাম্বার আসে ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার এটা আসে। বোঝা গেছে? ইমাজিনারি নাম্বার। তো ইমাজিনারি নাম্বার আমাদের এক্সামে সেরকম প্রয়োগ হয় না বা আসেই না প্রশ্ন বলতে গেলে। ইমাজিনারি নাম্বার কিছুই না, তোমাকে যদি বলে 2 প্লাস ইমাজিনারি বলতে এরকম আই সিম্বল তোমাদের দিয়ে দেওয়া হয়। বোঝা গেছে? তো ইমাজিনারি নাম্বার আমাদের আসে না, আমাদের যেটা আসে এক্সামে রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ইন্টিজার্স নাম্বার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, যেগুলো আমাদের এক্সামে পরীক্ষায় আসে। আমরা শুধু সেই সব নিয়েই আলোচনা করব, কারণ আমাদের দরকার কি? সিলেকশন আপাতত, তাই তো। দেখো তো রিয়েল নাম্বারের মধ্যে কি চলে এসেছে? বলবে স্যার ইরেশনাল নাম্বার এসেছে আর রেশনাল নাম্বার এসেছে। রেশনাল নাম্বার মধ্যে চলে এসেছে কি? আমাদের ইন্টিজার্স নাম্বার, ইন্টিজার্স নাম্বারের ভেতরে হোল নাম্বার, ব্যাস তারপরে চলে এসেছে কি? আমাদের ন্যাচারাল নাম্বার। তাহলে এখান থেকে তোমরা সিলোজিজম যখন চ্যাপ্টার করেছো তখন তো অবশ্যই জানো যে কি বলা হয়েছিল ওই সময়, যে সমস্ত ন্যাচারাল নাম্বার আমাদের কি? হোল নাম্বার, সমস্ত হোল নাম্বার কি? আমাদের ইন্টিজার্স নাম্বার। বোঝা গেছে কি বললাম? যা শুধু ডায়াগ্রামটাকে মাইন্ডে রেখে দাও, তাহলে এবার প্রশ্ন আসতে পারে এক এক করে, যে ন্যাচারাল নাম্বার কাকে বলে? ন্যাচারাল নাম্বার কাকে বলে? বলবে স্যার ন্যাচারাল নাম্বার যদি আমরা 1 থেকে স্টার্ট করি, 1 2 3 এভাবে কন্টিনিউ যাই ইনফিনিটি পর্যন্ত, তবেই তাকে আমরা কি বলি? ন্যাচারাল নাম্বার বলি। আর এই ন্যাচারাল নাম্বারের আগে যদি 0 বসিয়ে দাও, মানে 0 1 2 3 ব্যাস এভাবে তুমি ইনফিনিটি পর্যন্ত যদি যাও, তখন তাকে কি বলা হয়? হোল নাম্বার, মানে পূর্ণ সংখ্যা। তো বোঝা গেছে যে পূর্ণ সংখ্যা কোনগুলো আর তোমার স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার কোনগুলো। পরীক্ষায় কিন্তু প্রশ্ন এক বছর এসেছিল যে প্রথম 100টি পূর্ণ সংখ্যায় জিরো কতগুলি থাকবে। তো প্রথম 100টি পূর্ণ সংখ্যায় যদি জিরো কতগুলো থাকবে এটা যদি বের করতে হয়, তাহলে এবার কেউ যদি নাই জানে যে পূর্ণ সংখ্যা আমাদের জিরো থেকে স্টার্ট হয়, তাহলে সে তো সলিউশন করেই আসতে পারবে না। রেলওয়ে এক্সামে তোমাদের প্রশ্ন এসেছে 2025-এ যে প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড় বের করো, প্রথম 13টি পূর্ণ সংখ্যার গড় বের করো। তো যদি পূর্ণ সংখ্যা সম্বন্ধে তোমাদের নলেজ না থাকে তো কিভাবে তোমরা বের করবে? এই কারণে প্রত্যেকটা সম্বন্ধে জানাটা অবশ্যই জরুরি। দেখো ইন্টিজার্স নাম্বার কি? ইন্টিজার্স নাম্বার তোমার 0 থেকে 0 +1 +2 এইভাবে তুমি পজিটিভে ইনফিনিটিভ নিতে পারো, আবার এইদিকে নেগেটিভেও ইনফিনিটিভ নিতে পারো, মানে -1 -2 এইভাবে তোমার যাবে। মানে ইন্টিজার্স নাম্বার পজিটিভও হতে পারে, জিরো হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। তো যদি বলে যে 0 একটি কি সংখ্যা, বলবে স্যার ইন্টিজার্স নাম্বার। তো আগে চলে এসে এবার রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার থেকে তো রেলওয়ে এক্সামে ভরপুর মাত্রায় প্রশ্ন এসে থাকে। বলবে স্যার রেশনাল নাম্বার কি? যে সমস্ত সংখ্যাকে বলবে p/q আকারে লেখা যায়, মানে যে সমস্ত সংখ্যাকে আমরা ফ্র্যাকশনে লিখতে পারছি। বোঝা গেছে? কিন্তু এই কিউর মান কখনো তোমাদের 0 হবে না। যেমন তোমাকে যদি বলা হয় 2 একটি কি সংখ্যা, ইরেশনাল না রেশনাল? রেশনালকে কি বলা হচ্ছে বাংলায়? বলবে মূলদ সংখ্যা। কি বলা হচ্ছে? মূলদ।
আর ইরেশনালকে কি বলা হয়? অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলবো আমরা? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ যাকে লব বাই হরে লেখা যায় তাকেই বলা হয় রেশনাল নাম্বার। যেমন 2 একটি কি রেশনাল নাম্বার, কারণ 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো আমরা 2 কে পি লিখতে পারছি, 1 কে কিউ লিখতে পারছি। যদি তোমাকে বলা হয় যে √4 কি একটা রেশনাল, বলবে স্যার অবশ্যই, কারণ √4 কে যদি ভেঙে দাও তাহলে তোমার কি চলে আসবে? বলবে স্যার 2 চলে আসবে। আর সমস্ত তোমাদের হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যায় আমাদের কি চলে আসে? বলবে স্যার সমস্ত পূর্ণ সংখ্যায় তো আমাদের রেশনাল নাম্বার চলে আসে। তো যদি প্রশ্ন এইভাবে দেয় যে সমস্ত রেশনাল নাম্বার কি হোল নাম্বার, বলবেন না স্যার। যদি বলি এটা যে সমস্ত হোল নাম্বার কি রেশনাল নাম্বার, বলবে ইয়েস। বোঝা গেছে কি বললাম? তো যা শুধু ডায়াগ্রামটাকে মাইন্ডে রাখা। দেখো এবার যদি তোমাকে প্রশ্ন বলা হয় যে √2 বললাম, তো এটা কি তোমাদের রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার, মানে মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? বলবে স্যার √2 একে তো আমরা ভাঙতে পারছি না, তো আমাদের এটা চলে আসবে কি? বলবে স্যার এটা চলে আসবে আমাদের অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মধ্যে ডিফারেন্স ক্লিয়ার? অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, অর্থাৎ যে সংখ্যাকে আমরা লব বাই হরে লিখতে পারি না, তাদেরকে বলা হয় কি? অমূলদ সংখ্যা। দেখো আর একটু যদি ক্লিয়ার করে নিতে চাও, কারণ পরীক্ষায় প্রশ্ন এরকমও আসে। ধরো বলে দিলাম তোমাকে যে 22/7 আমাদের মূলদ নাকি অমূলদ? বলবে স্যার 22/7 তো আমাদের এ পি এ কিউ আমরা পি বাই কিউ প্রকাশ করতে পারছি, তো এই কারণে আমাদের এটা কি মূলদ সংখ্যা। যদি তোমাকে বলা হয় যে পাই, বলবে স্যার পাই আমাদের একটি অমূলদ সংখ্যা, কারণ পায়ের মান হচ্ছে ইনফিনিটিভ, ক্রমাগত চলতে থাকে মানে ধরো তোমাকে যদি বলা হয় যে 0.2678 এটা মূলদ না অমূলদ? বলবে স্যার অবভিয়াসলি এ আমাদের মূলদ সংখ্যা, কারণ পয়েন্ট তুলে দিয়ে নিচে আমরা 1 লিখে 0 বসাতে পারছি। এবার যদি এটাকেই বলা হয়, ধরো এই কন্টিনিউ করে দিলাম, বলো এবার মূলদ না অমূলদ? বলবে স্যার এটা তো এবার অমূলদ সংখ্যা, কারণ এ তো কন্টিনিউ চলে আসছে, তো আমরা যদি এখানে পয়েন্ট তুলে নিচে যদি 1 লিখি তো 0 তো স্যার আমাদের এরকম কন্টিনিউ চলতে থাকবে, মানে যা শেষ নেই। অর্থাৎ একে তাহলে আমরা লব বাই হরে প্রকাশ করতে পারছি না, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি না। আর যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারা যায় না সেটাই হয় কি আমাদের ইরেশনাল নাম্বার। বোঝা গেছে ইরেশনাল নাম্বার। তা যদি তোমাকে এবার প্রশ্ন দেওয়া হয় যে সমস্ত হোল নাম্বার আমাদের ন্যাচারাল নাম্বার, বলো রং নাকি রাইট, ভুল না সঠিক? যদি এভাবে বলা হয় যে সমস্ত ন্যাচারাল নাম্বার হোল নাম্বার, পারবে কিনা বলো এবার? যা শুধু এই কারণে এই ডায়াগ্রামটাকে মাইন্ডে রেখে দাও। তো চলো প্রশ্ন দেখো এবার কি বলেছে। বলেছে যে দেখো 11 নম্বর প্রশ্নে প্রতিটি প্রাকৃতিক সংখ্যা একটি বাস্তব সংখ্যা, মানে এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ রিয়েল নাম্বার। বলবে হ্যাঁ অবশ্যই স্যার, অবশ্যই। তার মানে 1 নম্বর কারেক্ট। বলেছে প্রতিটি বাস্তব সংখ্যা একটি অমূলদ সংখ্যা, মানে এভরি রিয়েল নাম্বার ইজ অ্যান ইরেশনাল নাম্বার। দেখো তো যে প্রত্যেক রিয়েল নাম্বার কি ইরেশনাল নাম্বার? প্রত্যেক রিয়েল নাম্বার কি ইরেশনাল নাম্বার? তো এটা কখনোই নয়। তো তাহলে আমরা 2 নম্বরকে কি করব? ক্যান্সেল আউট করব। বলেছে দেখো এভরি ইন্টিজার্স ইজ আ রিয়েল নাম্বার। প্রত্যেক ইন্টিজার্স, দেখো তো ইন্টিজার্স কি রিয়েল না? সমস্ত ইন্টিজার্স কার মধ্যে রয়েছে? রিয়েল নাম্বারের মধ্যেই তো রয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি না যে সমস্ত ইন্টিজার্স নাম্বার আমাদের রিয়েল নাম্বার। আমরা কি এটা বলতে পারি? আমরা কিন্তু এটা বলতে পারবো না যে পুরো রিয়েল নাম্বারটা ইন্টিজার্স নাম্বার। বোঝা গেছে? তো আমরা তাহলে কি করব? 3 নম্বর আমাদের কারেক্ট চলে আসবে। বলেছে এভরি রেশনাল নাম্বার ইজ আ রিয়েল, হ্যাঁ ইজ আ রিয়েল। বলবে ইয়েস। তো চলো রিয়েল, তাহলে কি চলে এসছে কি আমাদের 1 3 আর 4, 1 3 আর 4, অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। তো চলো আগে দেখো প্রশ্ন। বলেছে √2 এবং √3 এর গুণফল ড্যাশ হবে, মানে √2 এর সাথে যদি √3 কে তুমি মাল্টিপ্লাই করো তাহলে কি চলে আসে? বলবে স্যার √6। এবার বলো √6 কে তুমি কি ভাঙতে পারবে? পারবে না। অর্থাৎ √6 কে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছো না। যদি প্রকাশ করতে না পারো তাহলে তাকে আমরা কি বলি? অমূলদ সংখ্যা বলি, যেটা অপশন ডিতে আছে। চলো আগে দেখো কি বলেছে। বলেছে যে এত হোল স্কয়ার হলো ড্যাশ সংখ্যা, কি একটি প্রাকৃতিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অমূলদ সংখ্যা নাকি মূলদ সংখ্যা?
বলবে স্যার এটা যদি আমরা এ ভাবি, এ যদি বি হয় তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার চলে আসে, মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab চলে আসবে। তাহলে এবার তোমরা বলো এটা কি তোমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছো? এখানে চলে আসবে 14 প্লাস 2√33। বলো এটা কি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো? একে কি আমরা ভাঙতে পারবো? পারবো না। তার মানে এটা কি চলে আসবে আমাদের? অমূলদ সংখ্যা, অপশন সি চলে আসবে। বোঝা গেছে? তো চলো আগে দেখো প্রশ্ন। নাও বলেছে এটা একটি কি মূলদ সংখ্যা, না একটি বাস্তব সংখ্যা, না একটি পূর্ণ সংখ্যা, না একটি অমূলদ সংখ্যা? চলো দেখা যাক। দেখো রয়েছে কত না 3√5 প্লাস 125। তাই তো আমরা করতে পারি যে 25 গুণ 5, তাহলে 25 এর বর্গমূল 5 পাবো আর এখানে √5 লিখে দেবো। 80 রয়েছে না, 80 রয়েছে, তো 5 16 80, অর্থাৎ 16 গুণ 5 করতে পারি। 16 এর বর্গমূল 4 বাই 4√5 আসবে প্লাস 6√5। তাহলে ওপরে পেয়ে গেছি কত আমরা 8√5 আর নিচে পেয়ে গেছি আমরা 10√5। চলো 5 আর নিচে চলে এসছে আমাদের 10√5। তাহলে এবার √5 যদি কাটি, 2 দিয়ে যদি কেটে দিই তাহলে চলে আসবে 4, 2 দিয়ে চলে আসছে 5। তো 4/5। বলো তো একে আমরা পি লিখতে পারছি, একে আমরা কিউ লিখতে পারছি, তার মানে এটাকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারছি। যখন এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছো তার মানে এটা কি চলে আসছে? একটি মূলদ সংখ্যা চলে আসলো। ওকে, তো চলো আগে পরবর্তী প্রশ্ন। বলেছেন নিচের কোন সংখ্যাটি মূলদ সংখ্যা নয়? মানে মূলদ সংখ্যা হবে না। দেখো আমরা তো এর তো করতে পারবো ঘনমূল, বলে কার কিউব হয়? বলবে স্যার 12 কিউব চলে আসে আমাদের এটা। তাহলে 12 যদি চলে আসে তাহলে 12 নিচে তো আমি 1 করতে পারি, কারণ 12 আমাদের কি একটি বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বার, আর সমস্ত রিয়েল নাম্বার তোমার কি চলে আসে? মূলদ সংখ্যা চলে আসে। তো এর নিচে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। এবার দেখো পায়ের মান কি হয়? ইনফিনিটিভ হয়, মানে ক্রমাগত চলতে থাকে। তাহলে এটা কি চলে আসবে? আমাদের একটি অমূলদ সংখ্যা চলে আসবে, অমূলদ চলে আসবে। দেখো এ কি আছে? পয়েন্টের পরে শেষ আছে, যার শেষ থাকে সেটা হয় কি? মূলদ। কারণ মূলদ কেন হবে? কারণ একে পয়েন্ট তুলে নিচে আমরা 0 বসাতে পারছি। তো এই দেখো এটারও শেষ আছে, তার মানে এ আমাদের সব তিনটে কি চলে আসছে? এই তিনটে আমাদের মূলদ সংখ্যা চলে আসবে, আর বি আমাদের অমূলদ সংখ্যা। তো বলেছে কোনটি মূলদ নয়, তাহলে আমাদের অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। কারণ বি আমাদের দেখো মূলদ নয়, কারণ বি হচ্ছে কি আমাদের একটি অমূলদ সংখ্যা। ক্লিয়ার? তো চলো আগে দেখো। বলেছে নিচের কোন সংখ্যাটি মৌলিক? তো মৌলিক সংখ্যা পরীক্ষায় ভীষণ মাত্রায় আসে, বিশেষ করে রেলওয়ে এক্সামে। তো কিভাবে বের করবে? বলবে স্যার মৌলিক সংখ্যা যে সমস্ত সংখ্যা কেবলমাত্র দুটি ফ্যাক্টর আছে, এক এবং স্বয়ং নিজে, তাছাড়া আর কোনো ফ্যাক্টর নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। তো দেখবো যে এই যে 323, একে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড যায় কিনা। বলবে স্যার কিভাবে যায়? এটা তো ভাবতে হয়, পরীক্ষায় ভাবতে গেলে সময় নষ্ট হয়ে যায়। তখন তোমরা একটা লজিক অ্যাপ্লাই করতে পারো কি, যে 323-এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা খুঁজবে। বলবে স্যার 323-এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে কত চলে আসছে আমাদের? 18 বর্গ করলে 324 হয়। তার মানে এবার তুমি চেক করবে যে 18-র নিচে মৌলিক সংখ্যা কোনগুলো আছে। তো 18-র নিচে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা দিয়ে তোমার 323 ডিভাইড যাবে। তাহলে তুমি যেমন ধরো 18-র নিচে মৌলিক সংখ্যা 17 রয়েছে, তাহলে তুমি 17 দিয়ে একবার চেক করে দেখো। দেখো এইভাবে তোমাকে চেক করে কিন্তু দেখতে হবে, হ্যাঁ, কোনো উপায় নেই। তো যদি 17 দিয়ে চেক করে দেখি আমরা, 17কে 17 একবার দিয়ে যদি দিই তা চলে আসছে 5 153। তাহলে এবার কত দিয়ে দেবে? বলবে স্যার এবার 7-এর সাথে 9 দিয়ে দিই, 7 9 63, 3 হাতে আমাদের 6, দেখো 9 দিয়ে মিলে যাবে। তার মানে এটা আমাদের 17 দিয়ে ভাগ চলে গেছে। 515 কি যাবে? ইয়েস স্যার যাবে। 513 কি? দেখো সেম ভাবে এগুলো নিয়েও ভাবে যে 513 কার বর্গের কাছাকাছি হয়। বোঝা গেছে? যা শুধু এগুলো ভাবো যে 513 কত দিয়ে যাবে। দেখো 513 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে, কারণ 3 5 থেকে 6 3 দিয়ে যাবে, তো এও রাইট দাও। 771, দেখো 771 কোনো সংখ্যা দিয়ে যাবে না, তার মানে অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। অপশন বি চলে আসবে, তার মানে তোমাদের মৌলিক সংখ্যা। বোঝা গেছে মৌলিক সংখ্যা কিভাবে বের করবে তাড়াতাড়ি? তো চলো আগে দেখো। বলছে নিচের কোন জোড়া সংখ্যাটি সহমৌলিক সংখ্যা? সহমৌলিক সংখ্যা বলতে মানে কো প্রাইম। তো কাকে বলে কো প্রাইম নাম্বার?
বলবে স্যার কো প্রাইম নাম্বার যদি যে সমস্ত সংখ্যা দ্বয় অথবা তার বেশি সংখ্যার এইচসিএফ মানে গসাগু যদি এক হয় তখনই তাকে আমরা বলি কি কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার কাকে বলবো বোঝা গেছে সবার, যে সমস্ত সংখ্যা দ্বয় ও তার বেশি সংখ্যার গসাগু যদি এক হয় তখন তাকে আমরা কো প্রাইম নাম্বার বলি। তাহলে আমরা চেক করব যে এদের মধ্যে কি গসাগু এক আছে মানে এইচসিএফ এক আছে, যদি থাকে তাহলে কো প্রাইম হবে। দেখো আমরা দেখছি দুজনের মধ্যে 2 কমন যাচ্ছে, তো গসাগু তো 1 তো আসবে না, তো কেটে দাও। এদের মধ্যে 7 কমন যাচ্ছে, তো কেটে দাও। এখানে 3 কমন যাচ্ছে, তো কেটে দাও। এখানে 1 কমন যাবে, তার মানে অপশন এ তোমাদের সহমৌলিক সংখ্যা চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে নিচের কোন জোড়াটি সহমৌলিক, সেম প্রশ্ন, সহমৌলিক বলেছে। তো কি খুঁজবে, কি খুঁজবেটা কি বলবে স্যার গসাগু আমরা 1 খুঁজবো, যেখানে 1 থাকবে সেটা আমাদের সহমৌলিক সংখ্যা হবে। তো চেক করো দেখো এরও শেষে 0 5 আছে, তাহলে 5 দিয়ে তো যাবেই, তো এর সহমৌলিক হবে না, সহমৌলিক হবে না। 59 আর 97 দুজনাই প্রাইম নাম্বার আছে, তো এদের মধ্যেই দেখো গসাগু তুমি 1 পেয়ে যাচ্ছে, এদের মধ্যে গসাগু দেখো 1 পেয়ে যাচ্ছ, তো এটাই তোমাদের কারেক্ট আনসার আসবে। আচ্ছা এরা কি যাবে, হ্যাঁ যাবে ডিভাইড এদের মধ্যে, হ্যাঁ তো যাবেই। তো চলো অপশন সি তার মানে আমাদের সহমৌলিক সংখ্যা চলে আসবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো এই ছিল আজ আমাদের টাইপ 1 এবং টাইপ 2 টোটালটাই কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা টাইপ 3 টাইপ 4 নিয়ে চলে আসবো। আর এভাবে আমাদের কন্টিনিউ জার্নি চলবে, কারণ 2026-এ আমাদের সিলেকশন নিতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। প্র্যাকটিস করবে, প্র্যাকটিস জন্য সবাইকে বলছি টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয়।